এত দেরি হলো যে তোর আসতে? আর বলিস না, ট্রেন এসে যে দেরি করে প্ল্যাটফর্মে বসে থাকতে থাকতে অবস্থা খারাপ। তাড়াতাড়ি বাড়ি চল, আমি আন্টিকে কিছুই বলিনি। মা অনেক অবাক হবে। তাই তো হবেই, ছেড়ে যে তার 5 বছর পর বাড়িতে আসছে। আমার নাম তন্ময় ঘোষ। শহরের এক সুনামধন্য ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন শেষ করে গ্রামে এসেছি কয়েকটা দিন বেড়াতে। চাকরির জন্য কয়েকদিন পর আবার ব্যস্ত সময় কাটাতে হবে, তাই ভাবলাম কিছুটা দিন গ্রামে সবার সাথে একটু সময় কাটিয়ে আসি। আমাকে নিতে এসেছে বালাই। বালাই আমার ছোটবেলার বন্ধু। পরীক্ষার রেজাল্ট খারাপ করায় লেখাপড়ার ইতি টেনে গ্রামে নিজের জমিতে ক্ষেত খামার করে। দীর্ঘদিন পর বন্ধুকে দেখে ভালোই লাগছে। হাঁটতে হাঁটতে আমরা দুজন বাড়ির কাছাকাছি চলে এলাম। বাড়ির কাছে একটা বড় দিঘি আছে, আর তার কুল ঘেঁষে কতগুলো তাল গাছ। এই গাছটার নাম তাল দিঘি। এখন দেখি এখানে শ্মশানও করা হয়ে গেছে। তন্ময়, তোর মনে আছে এই তাল দিঘির বারে আমরা কত এসেছি? এইসব কি আর ভোলা যায়? শহরে এই তাল দিঘির কথা অনেক মনে পড়ে। শৈশবের অনেকটা সময় আমাদের এই তাল দিঘির পাশেই কেটেছে। দুজনে মিলে ঝড়ের দিনে রাতের অন্ধকারে তাল কুড়িয়েছি। কিন্তু এখন কেউ এই বিকালের পর এই তাল দিঘির তীরে আসতেই চায় না। কেন? তাল দিঘির মালিক হরিহর কাকা কি এখানে আসতে নিষেধাজ্ঞা জারি করেছেন? আমার কথায় বালাইকে বেশ চিন্তিত মনে হলো। বেশ কিছুক্ষণ নীরব থেকে সে বলল, আরে না না, ওরকম কিছু না। এই তাল দিঘির শ্মশান ঘাট নিয়ে অন্য সমস্যা আছে। সন্ধ্যায় কিংবা রাতের বেলা এই তাল দিঘির শ্মশানের আশেপাশে আসলে নাকি বিপদ হয়। তোর তোর ঘটেছে কখনো বিপদ? না, তা ঘটেনি। কারণ আমি গ্রামবাসীর কথা শুনে সন্ধ্যা কিংবা রাতের বেলা ওই তাল দিঘির শ্মশানের আশেপাশেও যাই না। নিজের চোখে কিছু দেখিসনি তাহলে তো ভয় পাচ্ছিস কেন? এসব ভূত প্রেত বলতে কিছুই হয় না রে। আর এখন এখানে শ্মশান হলো কবে থেকে? হঠাৎ করে একদিন এই গ্রামের নিতাই মাঝির লাশ এখানে পোড়ানো হয়েছিল, সেই থেকে এখানে শ্মশান হয়ে গেছে। সবাই মারা গেলে এখানেই পোড়ানো হয়। তাই এখন লোকমুখে গল্প শুনতে পাস ভূতের? আমার কথায় কোনো প্রতিউত্তর করলো না বালাই, কিন্তু তার মুখটা বেশ থমথমে মনে হলো। কথা বলতে বলতে আমরা তালদিঘির শ্মশান ঘাট অতিক্রম করে বাড়ির খুব কাছাকাছি চলে এলাম। কতদিন পর তুই এলি বাজান, কিন্তু তোর একটা বদ অভ্যাস আছে। বাড়িতে আসলে সেটা আগে থেকে আমাকে জানাস না, শুধু বলাইকেই বলেছিস। আগে বলে দিলে কি আমায় দেখে এত খুশি হতে, এত অবাক হতে? তাই বলে একটু জানাবি না? আমি তোর পছন্দের সব খাবার আগে থেকে বানিয়ে রাখতাম। গ্রামে থাকবো বেশ কয়েকদিন, তুমি আমাকে পছন্দের খাবার খাওয়ানোর সময় পাবে। কিন্তু হঠাৎ তালের পিঠে খেতে খুব ইচ্ছা করছে মা। তালের পিঠা খাবি? বাসায় তো সব আছে, শুধু তালটাই যে নেই। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, গ্রামের হাট আবার সন্ধ্যার আগেই বন্ধ হয়ে যায়। এখন কি কোথাও তাল পাবো না? না খোকা, কাল সকালে বলাইকে বলে হাট থেকে তাল আনাবো, সকালে বানিয়ে দেব। এক কাজ করলে কেমন হয়, তাল দিঘির পাড় থেকে তাল নিয়ে আসি। না, ভুলেও না, ওই সন্ধ্যাবেলা তালদিঘিতে যাওয়ার কোনো দরকার নেই। ওদিকটা ভালো না বাজান, এখন ওখানে শ্মশান ঘাটও করেছে। তুমিও এসব বিশ্বাস করো মা? আচ্ছা মা, আমি বালাইয়ের বাড়িতে গেলাম। বলাইয়ের বাড়িতে গেলেও তালদিঘির শ্মশান ঘাট পেরিয়ে যেতে হবে। কাল যাস।
সবাই এত তালদিঘি নিয়ে চিন্তিত কেন? বালাই আজ বিকাল পর্যন্ত আমাদের বাড়িতেই ছিল। সন্ধ্যা হওয়ার সাথে সাথেই সে নিজের বাড়ি চলে গেছে। গ্রামে ঘুরতে এসে বাড়ির ভিতর বসে থাকা আমার মোটেও ভালো লাগছে না। তাই মায়ের চোখ ফাঁকি দিয়ে আমি বাইরে চলে আসি। এখন ভাদ্র মাস হলেও বেশ কয়েকদিন থেকে বেশ বৃষ্টি হচ্ছে। আকাশের অবস্থাও তেমন একটা ভালো নয়। আমি বালাইয়ের বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য বের হই। বালাইয়ের মুখে তালদিঘির শ্মশানের গল্প শোনা যাবে, তাই মায়ের আপত্তি থাকা সত্ত্বেও বাইরে আসি। এখন সন্ধ্যাবেলা, কিন্তু আকাশ মেঘলা থাকায় বেশ রাত মনে হচ্ছে। একা একা গ্রামের নির্জন পথে হাঁটছি। অবাক করার ব্যাপার হলো, আমি খেয়াল করে দেখি সেখানে কোনো জনমানবের চিহ্ন পর্যন্ত নেই। বৃষ্টি আসার কারণে কি সকলে বাড়ির ভিতর চলে গেল নাকি? আকাশ কুসুম চিন্তা ভাবনা করতে করতে আমি তালদিঘির পাড়ে আসি। কিন্তু এখানে আজকাল মরা পুরায়, সেটা ভাবতেই আচমকা আমার শরীর শিউরে ওঠে। কিন্তু তালগাছের দিকে তাকাতেই তালবাগানের পাকা পাকা ফল এসব দেখে আমার মনটা খুশি হয়ে যায়। তালগাছের নিচে বেশ কিছু তাল পড়ে থাকতে দেখে দুটা তাল আমি হাতে তুলে নিলাম। ভালোই হয়েছে, তালগুলো নিচে পড়ে আছে। এই তাল নিয়ে বালাইয়ের মাকে দিলে বালাইয়ের মা আমায় অবশ্যই পিঠা বানিয়ে খাওয়াবে। আমি তাল দুটো নিয়ে আবারও হাঁটা শুরু করি। হঠাৎ তালদিঘির শ্মশানের দিকে আমার মাকে দিঘির দিকে মুখ করিয়ে তাকিয়ে থাকতে দেখে আমি ভীষণ অবাক হই। মা এখানে কখন আসলো? আমি তাল দুটো নিয়ে এগিয়ে যাই। মা তুমি এখানে? তুমি না বাসায় ছিলে? তাছাড়া এই তালদিঘি শ্মশানে তুমি না আমাকে আসতে নিষেধ করেছ? তুই কি নিষেধ শুনেছিস? মায়ের কণ্ঠস্বর শুনে আমি চমকে উঠি। মা একটা পুরুষ কণ্ঠে কথা বলছে। কিরে, তুই কি শুনেছিস আমার কথা? তোকে এই শ্মশান ঘাটে আসতে নিষেধ করেছি না? মায়ের এরকম ভয়ঙ্কর কণ্ঠস্বর শুনে আমার বুকটা কেঁপে ওঠে। মা তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? তোমার কিছু হয়েছে? আমার দিকে ফিরো। মা এবার আমার দিকে ফিরে তাকায়। তাকে দেখে আমার শরীর হিম হয়ে আসে ভয়ে। ভয়ে আমি বাকরুদ্ধ হয়ে যাই। মায়ের চোখটা টকটকে লাল। মা রেগে আছে। তাই কি এমন হয়েছে নাকি অন্য কিছু? মা বাড়ি চলো, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এদিকে আসবো না। তুই যেন আর কখনো এদিকে না আসতে পারিস সেই ব্যবস্থাই আমি করব। মা তুমি এমন কথা বলছো কেন? কি হয়েছে তোমার? বাড়ি চলো। তুই আমার সাথে আয়, দেখছিস না চিতা সাজিয়েছি। চিতা সাজিয়েছো মানে? কার চিতা? তোর চিতা। তালগাছের তলায় চিতা সাজানো দেখে আমার চোখ কপালে উঠে গেছে। বুকের ভিতরটা ধকধক করে কাঁপছে। কিছুতেই আমার মা নয়। আমার মা বাড়িতে। এতক্ষণে হয়তো এটা আমার বুঝতে দেরি হয়ে গেল। অনেক দেরি করে ফেলেছিস বুঝতে, এখন মর। মায়ের চেহারা শরীরটি আমার গলা চেপে ধরে। যন্ত্রণায় আমি চোখে ঝাপসা দেখি, দম বন্ধ হয়ে আসে। সবার কথা না শোনার ফল তালদিঘি শ্মশানের ভূতের হাতে আমার মৃত্যু। আর তালতলার চিতায় দাউ দাউ করে জ্বলবে আমার মৃতদেহ। মৃত্যু নিশ্চিত জেনে বেঁচে ফেরার চিন্তা যখনই বাদ দিয়ে যাব, তখনই আমার কানে ভেসে আসে এক পরিচিত কণ্ঠস্বর। খোকা, আমার খোকাকে ছেড়ে দে। অশরীরীটি আমার গলা আরো ভালো করে শক্ত করে ধরে। তার নখগুলো আমার গলা ভেদ করে শ্বাসনালীতে গিয়ে ঠেকেছে।
ভীষণ কষ্ট হচ্ছে। জেনে দে ওকে, না হয় আমি তোকে উচিত শিক্ষা দেব। কিছু করতে পারবি না তুই আমার। আমি শেষবারের মতো বলছি, তুই ওকে ছেড়ে দে। পুরোহিত মশাইয়ের কোনো কথাই অশরীরটি শুনছে না। সে আরও শক্ত করে গলা চেপে ধরেছে। পুরোহিত মশাই তার হাতের তামার পাত্র বের করে আর সেটা থেকে পানি হাতে ঢেলে নেয়। তারপর অশরীরটির দিকে ছুরিয়ে মারে। অশরীরী আত্মা আমাকে ছেড়ে ছটফট করতে থাকে। মুহূর্তে সে এক ভয়ঙ্কর প্রেতাত্মায় পরিণত হয়, যার চেহারা দেখতে খুবই বিভৎস, ফ্যাকাশে একটা ভয়ঙ্কর চেহারা। ছেড়ে দে, ছেড়ে দিয়েছি, আমাকে আর কষ্ট দিস না। তুই তোর পরিচয় দে, বল তুই কে, এখানে কেন এসেছিস? এতদিন থেকে তুই এই জয়দেবপুরের গ্রামবাসীকে কেন ভয় দেখাচ্ছিস? আমি নিতাই মাঝি। 5 বছর আগে এই ঝড়ের রাত্রিরে এই দিঘিতে আমার মৃত্যু ঘটে। 2 দিন আমার লাশ পচে পানিতে পড়েছিল, কিন্তু কেউ মৃতদেহ সৎকার ব্যবস্থা করেনি। আর প্রতি রাতে তাল দিঘির পারে চিতা সাজিয়ে রাখি। গ্রামের মানুষদের ধারণা হয় এটা শ্মশান ঘাট। তারা সবাই এখানে মরা পোড়াতে আসে। রাতের বেলা কেউ এলে আমি তাকে মেরে ফেলি। তুই মরেছিস ঝড়ের রাত্রিরে, সেদিন তো কেউ বাড়ির বাইরে আসেনি। কিন্তু তার পরের দিন তো জল ছিল না, আমার লাশ পচে গেছিল, আর তাই গ্রামের কেউ সে লাশ সৎকার ব্যবস্থা করেনি। এটা ভুল ছিল। আমি সেই সময় শহরে গিয়েছিলাম। আমি থাকলে নিশ্চয়ই তোর লাশ সৎকারের ব্যবস্থা করতাম। তোর সাথে অন্যায় হয়েছে, কিন্তু এর জন্য তুই গ্রামের নির্দয় মানুষদের শাস্তি দিতে পারিস না। আমার লাশ সৎকারের ব্যবস্থা না করা হলে আমি এখান থেকে যাব না। পুরোহিত মশাই চিন্তিত হয়ে বলে, তোর লাশ কোথায় বাবু বল? এই তাল গাছের নিচে। অশরীরী আত্মাটি একটা তালগাছ নির্দেশ করে। ঠিক আছে, এই শ্মশানে তোর লাশ সৎকার করা হবে। অশরীরটি অদৃশ্য হয়ে যায়। তুই ঠিক আছিস বাবা? আমি ঠিক আছি মা। তুমি কি করে জানলে আমি তালদিঘির কাছে আছি? আমি তোকে খুঁজে পাচ্ছিলাম না, আর তখন মনে হলো তুই তালের পিঠা খেতে চেয়েছিলে, কিন্তু তালদিঘির শ্মশানে তোকে খুঁজতে একা একা আসার সাহস হচ্ছিল না, তাই পুরোহিত মশাইকে নিয়ে আসি। পরদিন সকালে পুরোহিত মশাই গ্রামবাসীকে নিতাই মাছের কথা বলে। তারপর একটা তালগাছ কেটে সেই গাছের নিচে একটা কঙ্কাল দেখে। এই কঙ্কালই নিতাই মাছের কঙ্কাল। গ্রামবাসীরা চিতায় এই কঙ্কালটি পুড়িয়ে নিতাইয়ের আত্মার শান্তি কামনা করে। তারপর থেকে এই তালদিঘির শ্মশানে আর কখনো কোনো অস্বাভাবিক কিছু ঘটতে দেখা যায়নি।